অপু যখন বাড়ি আসিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়াছে। সর্বজয়া সবে উনুন ধরাইয়া তালের বড়া ভাজিবার আয়োজন করিতেছে। দুর্গা নিকটে বসিয়া তাল চাঁচিয়া রস বাহির করিতেছে। ছেলেকে দেখিয়া বলিল, কোথায় ছিলি বল দেখি? সেই বেরিয়েছ বিকেল বেলা, কিছুই তো আজ খাবার খেলি নে, খিদে তেষ্টা পায় না? মায়ের নিকট বলিবার জিনিস অপুর মনে স্তূপাকার হইয়া সকলেই একসঙ্গে বাহিরে আসিবার জন্য এরূপভাবে চেষ্টা পাইতেছিল যে পরস্পরের ঠেলাঠেলিতে পরস্পরের নির্গম পথ এককালীন রুদ্ধ হইয়া গিয়া অপুকে একেবারে নির্বাক করিয়া দিল। সে শুধু বলল, আমি কি কাপড় ছাড়বো মা? আমার এখানা ওবেলার কাপড়। পরে সে বিস্ময় সহিত দেখিল যে মা তাহাকে চাল ভাজা দিবার কোনো আগ্রহই না দেখাইয়া তালের রসটা ঘন না পাতলা হইয়াছে তাহাই অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা করিতেছে। পরীক্ষা শেষ হইয়া গেলে দুর্গাকে বলিল, দু চারখানা ভেজে দেখি, না হয় বড় তক্তপোষের নিচেটায় চালের গুঁড়ো আছে, আর দুটো নিয়ে আসিস এখন। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, দাঁড়া অপু, তোকে গরম গরম ভেজে দিচ্ছি। অপু বলিল, কেন মা, চাল ছোলা ভাজা কই? তা চাল ভাজা তুই খেলি কই? এতবার ডাকলাম, তুই বেরিয়ে চলে গেলি, ঠান্ডা হয়ে গেল, দুর্গা খেয়ে ফেললে। তা এই বড়া তো হয়ে গেল বলে ভাজবো আর দেব। অপু সেই বৈকালবেলা হইতে মনের মধ্যে যে তাসের ঘর নির্মাণ করিতেছিল, এক ভুঁয়ে সে তাহা একেবারে ভূমিসাৎ করিয়া দিল। এই তাহার মা তাহাকে ভালোবাসে। সে বৈকালবেলা বাটির বাহিরে যাওয়ার পর হইতে অনবরত ভাবিতেছে, মা না জানি কত দুঃখই করিতেছে তাহার জন্য। অপু আমার এখনো কেন যে এলো না, তার জন্য এত করে ঘাট থেকে এসে ভাজলাম, আহা সে দুটো খেলে না, হাঁ দায় পড়িয়াছে। তাহার জন্য ভাবিয়া তো মায়ের ঘুম নাই। মা দিব্যি সেগুলি দিদিকে খাওয়াইয়া দিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া আছে। সেই শুধু এতক্ষণ মিছিমিছি ভাবিয়া মরিতেছিল। দুর্গা বলিল, মা শিগগির শিগগির ভেজে নাও, বড্ড মেঘ করে আসছে, বৃষ্টি এলে আর ভাজা হবে না, ঘরে যে জল পড়ে, সেদিনকার মতো হবে কিন্তু। দেখিতে দেখিতে চারিধার ঘিরিয়া ঘনাইয়া আসা মেঘের ছায়ায় বাঁশবনের মাথা কালো হইয়া উঠিল। খুব মেঘ জমিয়া আকাশ অন্ধকার হইয়াছে, অথচ বৃষ্টি এখনো নামে নাই। এ সময় মনে এক প্রকার আনন্দ ও কৌতূহল হয়। না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসিতেছে, পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাইবে। অথচ বৃষ্টি হয় প্রতিবারই, পৃথিবী কোনোবারেই ভাসায় না। তবুও এ মুহূর্তটুকু ঘুচে না। দুর্গার মন সেই অজানার আনন্দে ভরিয়া উঠিল। সে মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু চালের ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেঘান্ধকার আকাশের দিকে চাহিয়া দেখিতেছিল। সর্বজয়া খান কতক বড়া ভাজিয়া বলিল, এই বাটিটা করে ওকে দে তো দুর্গা, ওর খিদে পেয়েছে, বিকেল থেকে কিছু তো খাইনি। এই শেষ কথায় কাল হইল। এতক্ষণ অপু যা হয় একরকম ছিল, কিন্তু মায়ের শেষের দিকের আদরের সুরে তাহার অভিমানের বাঁধ একেবারে ভাঙিয়া পড়িল। সে বড়া শুদ্ধ বাটিটা উঠানে ছুঁড়িয়া দিয়া বলিল, আমি খাবো না তো বড়া, কখনো খাবো না, যাও। সর্বজয়া ছেলের কাণ্ড দেখিয়া অবাক হইয়া রহিল। গরিবের ঘরকন্যা, কত কষ্টে যে কি জোগাড় করিতে হয় সেই জানে, আর হতভাগা ছেলেটা কিনা দুবার সেই কত কষ্টে সংগৃহীত মুখের জিনিস নষ্ট করিল। ক্ষোভে রাগে সে ছেলের দিকে চাহিয়া বলিল, তোমার আজ হয়েছে কি? তোমার অদৃষ্টে আজ ছাই লেখা আছে, খেও এখন তাই গরম গরম। এবার অপুর পালা। এরকম কথা মার মুখে সে কখনো শোনে নাই। কোথায় সে চাহিতেছে মা দুটো আদরের কথা বলিয়া সান্ত্বনা করিবে, না সন্ধ্যাবেলা এমন নিষ্ঠুর কথা। সে দাঁড়াইয়া উঠিয়া বলিল, আচ্ছা মা, আমি চাল ভাজা খাইনি, তাতে আমার মনে কষ্ট হয় না? আমি বিকেল থেকে ভাবছি নে বুঝি? আমি আমি কখনো তোমার বাড়ি আর আসছি নে, আমি ছাই খাবো। কেন আমি ছাই খাবো? আর দিদি বুঝি সব ভালো ভালো জিনিস খাবে? আমি আসবো না তোমার বাড়ি, কখনো আসবো না। পরে সে আতরি বুড়ির বাড়ি হইতে এইমাত্র যেরূপ অন্ধকার কাঁটা বন আমবন না মানিয়া ছুটিয়াছিল, এখনো রাগে আত্মহারা হইয়া দাওয়া হইতে নামিয়া বাহিরের উঠানের দিকে ঠিক সেইরূপ মুড়িয়ার মতো ছুটিল।
ভাইয়ের অভিমান ভরা দৃষ্টি, ফুলা ঠোঁট ও কথা বলিবার ধরন দুর্গার নিকট এরূপ হাস্যকর ঠেকিল যে সে হাসিয়া প্রায় গড়াইয়া পড়িল। হিহি, অপুটা একেবারে পাগল মা, কেমন বললে? পরে ভাইয়ের কথা বলিবার উক্তির নকল করিয়া বলিল, আমি চাল ভাজা খাইনি। হিহি, কাতে বুঝি আমার কষ্ট হয় না? বোকা একেবারে। যা অপু, শুনে যা। অপু। অপু ছুটিয়া পাঁচিলের পাশের পথ দিয়া পিছনের বাঁশবাগানের দিকে ছুটিল। আকাশে মেঘ তখনও থমকিয়া আছে। বাঁশবনের তলাটা ঝোপে ছাড়ে নির্জন। ঝোপে ছাড়ে নির্জন বর্ষা সন্ধ্যায় ঘুটঘুটে অন্ধকার। সহজ অবস্থায় এরূপ স্থানে এ সময় একা আসিবার কল্পনাই সে করিতে পারিত না কোনোদিনও। কিন্তু বর্তমানে চারিধারের নির্জনতা ও অন্ধকার, বাঁশ ঝাড়ের মধ্যে কিসের খড়খড় শব্দ, অদূরে সলতে খাগে আম গাছে ভূতের প্রবাদ সম্পূর্ণ বিস্মৃত হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবিতে লাগিল, আমি কখনো বাড়ি যাব না, তো এ জন্মে আর বাড়ি যাব না। অভিমানের প্রথম বেগটা কাটিয়া গেলে তাহার একটু গা ছমছম করিতে লাগিল। ভয়ে ভয়ে সে একবার দূরের সলতে খাগে আম গাছটার দিকে চাহিয়া দেখিল। তাহার মনে হইল, এখন যদি একটা ভূতে আমায় তুলে একেবারে মগডালে নিয়ে যায় তা বেশ হয়। মা খুঁজে খুঁজে কেঁদে মরে, ভাবে কেন সন্ধ্যাবেলা ছাই খাও বললাম, তাই তো খোকা আমার রাগ করে কোথায় অন্ধকারে মেঘ মাথায় বেরিয়ে চলে গেল, আর ফিরে এলো না। ভূতের হাতে সে মরিয়া গেলে মার কিরকম কষ্ট হইবে তাহা সে খানিকক্ষণ প্রতিহিংসার আনন্দে উপভোগ করিল। পরে সেখান হইতে সে গিয়া পাঁচিলের পাশের পথে দাঁড়াইল। তাহার ভয় ভয় করিতেছিল। সম্মুখের বাঁশঝাড়ে একটা যেন অস্পষ্ট শব্দ হইল। অপু একেবারে ভয়ে ভয়ে চোখ উঁচু করিয়া চাহিয়া দেখিল, তাহার মা ও দিদি রানুদের বাড়ির দিকে ডাকিতেছে, অপু। বাঁশঝাড়ে আবার যেন একটা শব্দ হইল। সে মনে মনে বড় অস্বস্তি বোধ করিতে লাগিল। কিন্তু মুশকিল এই যে তাহাকে খোসামোদ না করিলে সে নিজেই এত রাগের মাথায় বাড়ি গিয়া ঢুকিবে। সত্য সত্য এতটা আত্মসম্মান জ্ঞানশূন্য সে নয় নিশ্চয়ই। এবার তাহার দিদি রানুদের বাড়ির খিড়কি দিয়া বাহির হইয়া আসিতেছে যেন। সে ছুটিয়া দরজার সামনে পাঁচিলের কোণটাতে দাঁড়াইল। হঠাৎ আসিতে আসিতে পাঁচিলের পাশে চোখ পড়িতে দুর্গা চেঁচাইয়া বলিয়া উঠিল, ওই দাঁড়িয়ে রয়েছে মা, এই দেখো পাঁচিলের পাশে। পরে সে ছুটিয়া গিয়া ভাইয়ের হাত ধরিল। ছুটিবার আবশ্যকতা ছিল না। ওরে দুষ্টু, এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকা হয়েছে, আর আমি আর মা সমস্ত জায়গা খুঁজে বেড়াচ্ছি, এই দেখো। দুজনে মিলিয়া তাহাকে বাড়ির মধ্যে ধরিয়া লইয়া গেল।